এই বিডিআরের ঘটনা হাসিনা আসার 1 মাস পরে কেন ঘটলো? হাসিনা সবকিছু জানতো, তার জন্য সেদিন ডিনারে কেন যায়নি? এটা চলে এসছে এর আগে, আমি ছিলাম, আমি গিয়েছি, হাসিনা ছিল, হাসিনাও গিয়েছে, এইবার কেন হাসিনা গেল? তারপরের দিন কেন ঘটনা ঘটলো? হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী, এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। 57 জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তা চিন্তা করা যায় না। তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না। আমরা 57 জন অফিসার কি করে, কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে, কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে, কাউকে যারা যারা যে সামরিক নেতা, সামরিক অফিসাররা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং যে সকল রাজনৈতিক নেতারা জড়িত ছিল, তাদেরকে বহু করে পদোন্নতি দিয়ে এই হাসিনা তাদেরকে, এই অসৎ নোংরা অফিসারদেরকে সর্বোচ্চ পর্যায়ে আসীন করেছেন। ডিজিএফআই এর কাছে কি কোনো তথ্য ছিল না এই যে বিডিআর এর এরকম একটা ঘটনা সংঘটিত হচ্ছে? বিডিআর এর জওয়ান আমরা পরবর্তীতে জেনেছি তারা তাপসের কাছে গেছে, নানকের কাছে গেছে, শাহাদা খাতুনের কাছে গেছে, তো রাইফেল সিকিউরিটি ইউনিটের কাছে ইনফরমেশন ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পিলখানা ট্র্যাজেডির আজকে প্রায় 26 বছর পার হয়ে গিয়েছে। তবে এই ট্র্যাজেডির পর দীর্ঘ সময় পার হলেও শেষ হয়নি এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। সেদিন পিলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছিল জাতির সূর্য সন্তানদের। টানা 2 দিন ধরে পিলখানার মধ্যে এই হত্যাযজ্ঞ চলেছিল। 2009 সালের 25 ফেব্রুয়ারির সেদিন সকাল 9টায় রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের বিডিআর দরবার হলে শুরু হয় দরবার। অনুষ্ঠানের শুরুতেই তৎকালীন বিডিআর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের বক্তব্য শুরু হয়। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। পথভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পিলখানার 4 দেওয়ালের ভিতরের নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতে সময় লেগে যায় 2 দিনেরও বেশি সময়। বাইরে থেকে কেউ কল্পনাও করতে পারেনি ভিতরে কি চলছিল। কেনই বা পিলখানার ভিতরে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, কি ঘটেছিল, কার নির্দেশে পিলখানায় সেদিন এই সেনা অফিসারদের বা জাতির এই সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। অবশেষে সেই বিষয়ে খালেদা জিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিস্তারিত বর্ণনা করেছে পিলখানার ট্র্যাজেডি নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেদিন পিলখানার মধ্যে কি ঘটেছিল, বিডিআর সদস্যদের কারা মেরেছিল, কার নির্দেশে সেদিন পিলখানার মধ্যে এই নৃশংস হত্যাযজ্ঞ চলে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বেগম খালেদা জিয়া কি বলল বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, বিডিআর বিদ্রোহ কিংবা পিলখানা হত্যাকাণ্ডের এই ঘটনা নিয়ে, কে বা কাহারা জড়িত, কে নির্দেশ দিয়েছিল, কাদের নির্দেশনায় এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার বক্তব্যগুলো শুনলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা, পিলখানার ঘটনা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে তোলপাড় ফেলে দিয়েছে। চলুন খালেদা জিয়া কি বলল পিলখানার সেই ঘটনা নিয়ে, সেদিন পিলখানার মধ্যে কি হয়, কি ঘটে, সেটা আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুখ থেকে শুনে তারপরে কথা বলি। এই বিডিআরের ঘটনা হাসিনা আসার 1 মাস পরে কেন ঘটলো? হাসিনা সবকিছু জানতো, যার জন্য সেদিন ডিনারে কেন যায়নি? এটা চলে এসছে এর আগে, আমি ছিলাম, আমি গিয়েছি, হাসিনা ছিল, হাসিনাও গিয়েছে, এইবার কেন হাসিনা গেল না? তারপরের দিন কেন ঘটনা ঘটলো? হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী, এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। 57 জন, হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার ছেলেদের ইয়ে হয়েছে, তারপরে আমি বলবো 57 জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তা চিন্তা করা যায় না।
তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না। আমরা 57 জন অফিসারকে করে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে, কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে, কাউকে। আর এর সঙ্গে জড়িত ছিল আরো, আপনারা জানেন যে একজন ছিল, সে র্যাবে আমরা নিয়েছিলাম, লোকটা খুব ভালো ছিল, শায়েখ আব্দুর রহমান ছিলেন গুলজার। আপনারা জানেন গুলজার ধরেছিল ওই শায়েখ আব্দুর রহমানকে, তার জন্য রাগ ছিল ওই মির্জা আজমের, তার বোনের জামাই ছিল, তার জন্য গুলজার সন্ধ্যা পর্যন্ত র্যাবকে, মোয়েনকে, অমুককে বারবার ফোন করেছে, হেল্প হেল্প হেল্প, সাহায্য চেয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। কি বলে র্যাব আর্মি যে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না, র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না। পিলখানায় যদি তারা ঢুকতে পারতো, আমি মনে করি এরকম নয়, 2-1 মনে মরতে পারতো, তো সব অফিসারকে আমরা বাঁচাতে পারতাম। দেশের এটা ছিল অ্যাসেট, আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর্মিকে শেষ করে দেওয়া হয়েছে। এর জন্য অবশ্যই তারপরে তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ দেওয়া হয়েছে। এমন সব লোকজন দিয়ে তদন্ত করতে যাকে দেওয়া হয়েছিল সেটা তাকে করতে দেওয়া হয়নি। তারপরে সে তাকে বাদ দিয়ে আরেকজনকে দিচ্ছে, দলীয় লোককে দিয়ে করে কোন রকম নাম কাস্তে লোক দেখাতে হবে, সেটা করেছে। কে করেছে? তাদের লোক। এইটা বুঝতে পারছেন। কাজী পিডিআর ঘটনার সঙ্গে হাসিনা এবং মঈনুদ্দিন সরাসরি জড়িত। তারা এদেরকে নিয়ে একসঙ্গে শেরাটন হোটেল থেকে খাওয়া এনে খেয়েছে। তাদের যে তখন একজন ছিল, কি ডিডি ছিল না কি ছিল কিনা, তৌহিদ তখন কোথায় ছিল? হাসিনার ওখানে ছিল না? নিজের পরিচয় দিয়ে গেছে, একসঙ্গে খাওয়া দাওয়া করেছে, সবকিছু করেছে, ভালো কাজ করেছে, বাবা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এই হলো অবস্থা। কাজে শুধু এই ঘটনা নয়, হাসিনা অনেক কিছুর সঙ্গে জড়িত। এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য, যে এই দেখো আমি ক্ষমতা থেকে গেলে এই দেশে জঙ্গিদের উত্থান হবে, এই দেশে এইভাবে মানুষ হতে হবে, এই হবে। সেই জন্য তারেক বলেছে, আমি আর বলবো না, এই যে বলেছে, আমি শুধু ছবিটা দেখাতে চাই, অ্যালার্মিং কথাটা, অ্যালার্মিং, হ্যাঁ ছবি দিয়েছে মানব ছবি, বুঝেছেন? বলছে কি সিজারকে গুলি করা হয় কাছ থেকে, বন্ধ ছিল সড়ক বাতি বন্ধ ছিল কেন? তার জন্য দায়ী কি বিএনপি? সরকার দায়ী হতে হবে। কেন ছিল? ডিপ্লোম্যাটিক এরিয়া ওটা, সেখানে বাতি বন্ধ থাকার কথা নয়, বাতি বন্ধ থাকা। আর এখানে জড়িয়ে দিল বিএনপি, সেই আমাদের কায়ুমকে জড়িয়ে দিল, যে কায়ুম মোটেই না। এই হলো মিথ্যা। হাসিনা মিথ্যা কথা বললো, মানে প্রতিনিয়ত হাসিনা মিথ্যা কথা বলছে এবং মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে। তাই আমরা বলতে চাই, আল্লাহ আছেন, আল্লাহ অবশ্যই দেখছেন, আল্লাহ বিচার করবেন। সাংবাদিক আজকে মাহমুদুর রহমান জেলে অপরাধবিহীন, তারপরে সাগরুনির কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। শওকত মাহমুদ জেলে, প্রেস ক্লাব আজকে আওয়ামী লীগের দখলে, এখন সুপ্রিম কোর্ট 12 দখলের চেষ্টায় আছে, বার কাউন্সিল তো কোন রকম করেছে, ওটা নিয়েও একটা ভেজাল লেগে আছে। এই হলো অবস্থা। সব দলীয়করণ আর দখলীকরণ চলছে জমি জায়গা থেকে আরম্ভ করে। সেই বাংলাদেশ এখন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন ধর্মের মানুষ নিরাপদ নয়। এবং যত দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে হাসিনা এবং আওয়ামী লীগ সরাসরি জড়িত, এবং তার পুলিশ বাহিনী, পুলিশ এবং র্যাব এরা জড়িত। তাই আমি বিদেশিদের কাছে আহ্বান করব, এই র্যাবের ইউএন মিশন বন্ধ করতে হবে, র্যাবকে বন্ধ করে দিতে হবে। র্যাবকে যে গুলি টুলি সাপ্লাই দেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে, নাহলে বাংলাদেশের নিরীহ মানুষরা মরবে, বিদেশিরাও মরবে। এবং এগুলো সব বন্ধ করতে হবে র্যাব, পুলিশ, এদেরকে। পুলিশ এই দেশে দেখেছি, পুলিশরা হলো জনগণের সেবক, জনগণের নিরাপত্তা দেয় এরা। অথচ বাংলাদেশের পুলিশ জনগণকে ধরে নিয়ে যে ঘুষ নেয়, না হলে গুলি করে হত্যা করে জঙ্গলে ফেলে দেয়। এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা। কাজেই আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি। তারপরেও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, এখন অনেক বয়স হয়েছে, তারপরেও বিশ্বাস আছে, আস্থা আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে। গণতন্ত্রের শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে আল্লাহ যা কপালে লিখছে তাই। তাই আমি আপনাদেরকে অনেকদিন পর দেখা হলো, আবার কবে দেখা হবে জানি না, কিন্তু বলতে চাই, আপনার প্রবাসে থেকে বাংলাদেশে কারো কথা বলার কোনো সুযোগ নয়। কোন সাংবাদিক কিছু লিখতে পারে না, ধরে নিয়ে চলে যাবে, মামলা দিয়ে জেলে ভরে দেবে, কেউ পারে না। যা 2-4টা কথা আমি বলি, ধরলে ধরুক, কিছু আছে জানে ভয় পাই না। প্রবাসে আপনারা আছেন এবং আপনারা কিছু কথাবার্তা বলবেন, টকশো, এখন টকশোতে যেতে পারে না, আপনারা কথাবার্তা বলবেন, আপনারা লেখালেখি করবেন, আপনারা একটু জানাবেন, সেটাই করতে হবে। কাজে প্রবাসে আমরা বলি যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনার বেশিরভাগ
কাজে লাগান, এটাকে কাজে লাগান। এবং এটা দিয়ে যেমন মিশরে সেই স্প্রিং রেভলিউশন হয়েছিল, বাংলাদেশেও এটা দিয়ে রেভলিউশন করা সম্ভব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে, আপনাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি জীবিত রাখে তাহলে আবার দেখা হবে। ধন্যবাদ। যারা যে সামরিক নেতা, সামরিক অফিসাররা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং যে সকল রাজনৈতিক নেতারা জড়িত ছিল, তাদেরকে বহু করে পদোন্নতি দিয়ে এই হাসিনা তাদেরকে, এই অসৎ নোংরা অফিসারদেরকে সর্বোচ্চ পর্যায়ে আসীন করেছেন। এখানে আমাদের সত্ত্বেও মেজর জেনারেল, আপনারা বুঝতে পারলেন আমি শুরুতে যা বলেছিলাম, অত্যন্ত সৎ, নির্ভীক, ইমানদার, দেশপ্রেমিক অফিসার না হলে কখনো এই তথ্য প্রকাশ্যে বলার সাহস হবে না। অনেকেই ছিলেন সেই তদন্ত আদালতে, কেউ তারা মুখ খুলেননি, কখনো খুলেননি। ভালোভাবে বুঝিয়ে বলার পরেও একটা অনুষ্ঠানে তাদেরকে জড়িত করা যায়নি। তারা বলেছে তাদের নানা সমস্যা হবে, নানা ধরনের ভয়ভীতির জন্য তারা বলতে পারেননি। আজকে মেজর জেনারেল আব্দুল মতিন তিনি বুঝালেন যে তিনি শুধু সামরিক অফিসারই নন, তিনি একজন সামরিক নেতাও বটে। সেখানে ইচ্ছাকৃতভাবে কিছু গুজব ছড়ানো হয় অসন্তোষ তৈরি করার জন্য। সেই মধ্যে ছিল সেনা অফিসারের পরিবর্তে বিসিএস অফিসার দিলে খুব ভালো হয়, অবৈধ আয়ের অর্থ বন্ধ হয়ে যেটা গিয়েছে তারা আসলে এটা খুলে যাবে, অপারেশন ডাল ভাতে অনেক অনিয়ম হয়েছে, তারা কিছু পায় নাই, সব অফিসাররা মেরে দিয়েছে। নির্বাচনে যেটা হয়েছিল সেটার যে টিএডিএ সেটা তারা পায় নাই, সেটা অফিসাররা মেরে দিয়েছে। অথচ এই টিএডিএর বিলটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, কিন্তু তখন এটা কোনো কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেনাবাহিনীতে 2 মাস ছুটি পায় সৈনিকরা, তারা 1 মাস ছুটি পায়, সেজন্য তারা 2 মাসের ছুটির আবেদন করেছিল। তাদের একটা দাবি, এটা নিয়ে অসন্তোষ ছিল। তারপরে তাদের আরেকটা ছিল, সবাই জাতিসংঘ মিশনে যাচ্ছে, বিডিআর থেকেও জাতিসংঘ মিশনে পাঠানো, এবং তাদের আরেকটা ছিল যে সেনাবাহিনীর সদস্যরা আসার কারণে নিয়ম শৃঙ্খলার কড়াকড়ি হয়ে গিয়েছে, তারা এখন আগের মতো ইচ্ছে করলে যা কিছু করতে পারে না। 17 এবং 18 ডিসেম্বর এই এক দিনের যে কোনো একদিন ফজলানুর তাপসের বাসায় একটা মিটিং করে। এর মধ্যে হাবিলদার মনির, সিপাহী সাবাব, সিপাহী মনির ছিল, এবং নির্বাচনের আগে আরেকবার মিটিং করে সুবেদার তোরাব আলী, অবসরপ্রাপ্ত একটি দল, সেখানকার একটি নির্বাচনী অফিসে দেখা করে এবং ফজলানুর তাপসকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার আশ্বাস দেয় এবং তারপরে বলে যে স্যার আপনাকে জিতিয়ে দেব, আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা সম্পর্কে আপনি জানেন, সেগুলো আমাদেরকে পূরণের ব্যবস্থা করে দিবেন। তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে, তোমরা এগুলো লিখিত দিয়ে যাও, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। তারপরে 28শে ডিসেম্বর নির্বাচনের আগের দিন সন্ধ্যায় দরবার হল সংলগ্ন মাঠে বেশ কয়েকজন সিপাহী পদবীর সৈনিক এবং অজ্ঞাতনামা কিছু বেসামরিক ব্যক্তিবর্গ, যাদের নাম আমরা উদ্ধার করতে পারি নাই, তারা সেখানে একটা মিটিং করে এবং মিটিংয়ের কারণ ছিল যে তাদের সেই দাবি দেওয়া সেটা নিশ্চিত করতে হবে। এরপরে নির্বাচনের পরে 2-3 দিন পরে সেইখানের নির্বাচন অফিসে মানে ফজলানুর তাপসের, তিনি তখন এমপি হয়ে গিয়েছেন, অজ্ঞাত একটা জিগাতলার স্কাই স্টার জায়গায় ওখানে নির্বাচন অফিস ছিল, সেইখানে ফজলানুর তাপসের সাথে দেখা করে এবং তাদের দাবি দেওয়া আবার পুনরুত্থাপন করে। ফেব্রুয়ারির 3 তারিখ বনানী শেখ সেলিমের বাসায় কয়েকজন ডিএডি জলিল, ডিএডি হাবিলদার মনির এবং সহ আরও বেশ কয়েকজন তারা দেখা করে এবং শেখ সেলিমকে তাদের দাবি দেওয়ার ব্যাপারে জানায় এবং শেখ সেলিম বলেন যে আমি ব্যাপারটি দেখব, তোমরা এটা লিখিত আমাকে দিয়ে যাও। তারপর এর মধ্যেই চলতে থাকে সেখানে উস্কানিমূলক তথ্য, সুবেদার গোফরান সহ আরও বেশ কিছু সিনিয়র জেসিও বিডিআরের ভিতরে বিভিন্ন জায়গায় বলতে থাকে যে তোমাদের প্রতি অবিচার করা হচ্ছে, তোমরা অনেক এর সাথে জড়িত ছিল। অবসরপ্রাপ্ত কিছু জ্যেষ্ঠ জেসিও এবং এনসিও তারা বলতে থাকে যে দেখো, আমাদের সময়ে আমরা মানে অনেক জায়গায় উপরি কামাই করেছি, তোমরা এটা করতে পারছো না, করতে না পারলে তোমরা বাড়িটার এগুলো কিছু করতে পারবে না, আর এই যেখানে যদি আর্মি অফিসার থাকে এটা তোমাদেরকে করতে দিবে না, তোমরা বিসিএস ক্যাডারের জন্য দাবি জানাও। 16 ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর সদর রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয়, সেখানে সিদ্ধান্ত হয় যে অফিসারদেরকে জিম্মি করে তারা দাবি দেওয়া আদায় করবে। এখানে
মানে সিপাহী পর্যায়ে, সিপাহী এবং করণিক পর্যায়ে এরা উপস্থিত ছিলেন। 18ই ফেব্রুয়ারি 7:30টায় জাকিরের কোচিং সেন্টারে 1 ঘন্টা ব্যাপী একটি বৈঠক হয়। সেই বৈঠকে মানে প্রায় 10-12 জন উপস্থিত ছিল। এখানে বেসামরিকও ছিল এবং সার্ভিং সৈনিকরাও ছিল। তারপরে 21শে ফেব্রুয়ারি জানেন যে কিছু লিফলেট পাওয়া যায়, RSU কর্তৃক উদ্ধার হয়। এটার জন্য একটা কাউন্টার লিফলেট তৈরিও করা হয়, এটা কয়েকটা জায়গায় বিতরণও করা হয়। তারপরে আরেকটি জিনিস হচ্ছে যে এই জিনিসটা যে আগে থেকে হতো মানে পরিকল্পিত, সেখানে ডিএডি লুৎফুর রহমানের ছেলে, ডিএডি লুৎফুর রহমান তখন ঢাকায় থাকতেন না, তার ছেলে ঢাকা কলেজে পড়তো, ডিএডি তৌহিদের বাসায় থেকে পড়াশোনা করত। যার ঘটনা ঘটা 3-4 দিন আগে ডিএডি লুৎফুর রহমান তার ছেলেকে নেত্রকোণে তাদের বাসায় নিয়ে যান, কি কলেজ থেকে খোলা ছিল। তারপরে কর্নেল এলাহি যিনি মারা গেছেন, যিনি সর্বশেষ সেনা সদস্য মানে যাকে হত্যা করা হয় একদম 26শে ফেব্রুয়ারির ভোর রাতে, তার মোবাইলে একটা আমরা মেসেজ পাই, তখন সে মারা নেয়, তার মোবাইল করে সেখানে লেখা ছিল, তার অফিসারদেরকে সে মানে একটা উপদেশ দেয়, সাবভার্সিভ অ্যাক্টিভিটিস হওয়ার সম্ভাবনা আছে, তোমরা সাবধানে থেকো। সে তখন দিনাজপুরের সেক্টর কমান্ডার ছিল, কেবল জয়েন করে সে বিডিআরের মানে সপ্তাহের এসেছে। 22শে ফেব্রুয়ারি বাড়তি নিরাপত্তা নেওয়া হয়, অফিসারদের কোয়ার্টার গার্ডে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়, ডিউটি দেওয়া হয়। এইটা আমার কাছে মনে হয় একটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন। সাধারণত কোয়ার্টার গার্ডে কখনো অফিসার ডিউটিতে থাকেন না। আমার 37 বছরের জীবনে আমরা কখনো এটা দেখি নাই। আমি 79 সালে কমিশন প্রাপ্ত, সে সময় আপনারা জানেন একটার পর একটা কু হতো, আমরা কোয়ার্টার গার্ডে ডিউটি দিতাম না, আমরা ইউনিটে থাকতাম। কিন্তু এখানে একটা নিয়ম করা হলো যে অফিসার কোয়ার্টার গার্ডে থাকবে। তারপরে 23শে ফেব্রুয়ারি এক সৈনিকের পাশে, আমরা সৈনিকের নামটা বের করতে পারি নাই, কয়েকজন ডিএডি একটা মিটিং করে। 24শে ফেব্রুয়ারি তো প্যারেড হয়, প্যারেড যাওয়ার আমিও ছিলাম, ওইখানে প্রধানমন্ত্রীদের বক্তৃতা এবং অন্যান্য অনুষ্ঠান শেষে চলে যান। তারপরে 24শে ফেব্রুয়ারি সন্ধ্যার পরে একটা অসন্তোষ তৈরি করার প্রচেষ্টা হয়। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলা হয় যে আমরা আমাদের যে দাবি দাওয়া দিয়েছিলাম, প্রধানমন্ত্রী সেই দাবি দেওয়ার ব্যাপারে তার বক্তৃতায় কোনো ধরনের বক্তব্য প্রদান করেননি। তাহলে আমরা কি করবো? এটা আমাদের যে এই কষ্ট করে আমরা বিভিন্ন জায়গায় গেলাম, ওনারা কি বলেন নাই? তাহলে আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তারপরে ওই দিন রাত্রে 7:30টায় 44 রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয়। আনুমানিক 17 থেকে 18 জন ছিল, এর মধ্যে অধিকাংশ হচ্ছে যে সৈনিক। এরা যখন দেখছে যে এখানে কিছু ব্যক্তি আসছে যারা অপরিচিত, তখন তারা ওইখানে কোনো আলোচনা করা যাবে এটা উচিত মনে করে নেই, তারা এখান থেকে চলে যায়। তারা বিডিআর গেটের বাইরে গিয়ে, দরবার হলের কাছে যে গেটটা আছে তার বাইরে গিয়ে 200 গজ সামনে গিয়ে একটি কোচিং সেন্টার ছিল যেটা সিপাহী জাকিরের, সেটা ভাড়া দেওয়া ছিল, সেখানে গিয়ে তারা একটা মিটিং করে, প্রায় 1 ঘন্টার মতো একটা মিটিং। সেখানে যেই জিনিসটা মানে সিদ্ধান্ত হয়, ডিজি এবং ডিডিজিকে জিম্মি করা হবে এবং দায়িত্ব দেওয়া হয় জিম্মি করার জন্য। সিপাহী মাইন ডিজিকে জিম্মি করবে এবং ডিডিজিকে জিম্মি করবে সিপাহী কাজল, আর তাদের মাধ্যমে অন্যান্য অফিসারদেরকে জিম্মি করবে এবং তাদের মাধ্যমে বাকি দাবি দেওয়া তারা আদায় করে নেবে। তারপরে 24শে ফেব্রুয়ারি রাত্রে বেসামরিক ব্যক্তি বলতে মানে এগুলো আপনারা জানেন, আমি আর এটা মানে করতে চাই না। হ্যাঁ, তারপরে দরবার হলে জানেন যে সিপাহী মাইন ঢুকে বেহুশ হয়ে পড়ে, সিপাহী কাজল চলে যায়। এরপরে গুলির আওয়াজ হয়, গুলির আওয়াজের সাথে সাথে মানে ওই দরবার হলে যারা উপস্থিত ছিল বিডিআর সদস্য, তারা একযোগে মানে চারিদিকে গ্লাস লাগানো ছিল, সেই গ্লাস ভেঙে বের হয়ে যায়। তো এইখানে একটা কথা আমরা শুনেছি, এটা আমরা কনফার্ম করতে পারি না, কে বলেছে যে বাড়িতে একটা ভিতর থেকে একটা শব্দ হয় জাগো অথবা ভাগো, এই শব্দের সাথে সাথে সবাই মানে চলে যায়, শুধুমাত্র বিডিআরের সিনিয়র জেসিও এবং রিলিজিয়াস টিচার ইনারা থেকে যায়, মানে রিলিজিয়াস টিচার মানে যারা কোরআন পড়বে তাদের করে চলে যাওয়ার পরে মানে তখন ডিজে হতভম্ব হয়ে ব্যাপারটা হলো কি, তখন তিনি মানে ওর মধ্যে যে ওই যে 1-2 জন যে সৈনিক মানে সিপাহী মাইন যে বেহুশের মতো পড়েছিল, তার যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র নিয়ে মেজর আজিজুল হাকিম
গুলি ভরছে ছিল, যেহেতু বাইরে গুলি হয়েছে সে গুলি করবে। তখন ডিজি বলছে যে ডোন্ট শুট, তুমি গুলি করবা না। তো চারিদিকে মানে এর মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেছে। ওনারা সব গ্রিন রুমে গিয়ে আশ্রয় নিলেন। আমার পাশে ডান পাশে যিনি আছেন তিনিও ওইখানে উপস্থিত ছিলেন। তারপরে এর মধ্যে বিভিন্ন জায়গায় জেনারেল শাকিল টেলিফোন করেন, প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন, ডিজি র্যাবকে টেলিফোন করেন, সেনা প্রধানকে টেলিফোন করছেন। সবাই আশ্বাস দিয়ে আসবে, কিন্তু কেউ আসে না। আমি আসলে জানতে চাই মেজর মনির, যে ডিজিএফআই এর কাছে কি কোনো তথ্য ছিল না এই যে বিডিআর এর এরকম একটা ঘটনা সংঘটিত হচ্ছে? কারণ বিডিআর এর জওয়ানরা আমরা পরবর্তীতে জেনেছি তারা তাপসের কাছে গেছে, নানকের কাছে গেছে, শাহাদা খাতুনের কাছে গেছে। তো রাইফেল সিকিউরিটি ইউনিটের কাছে ইনফরমেশন ছিল। ডিজিএফ এর মানে আমরা জাস্ট আগে পরে কি হয়েছিল, অর্থাৎ আমার কোনো প্রশ্ন নাই, আমি শুধু আপনার কাছ থেকে শুনবো ঘটনাক্রমগুলো। আপনি আগে থেকে শুরু করতে পারেন, পরে থেকে শুরু করতে পারেন, আপনি যেভাবে চান। অর্থাৎ মূল বিষয়টা আমি জানতে চাই আপনার কাছ থেকে, মেজর মনিরুল ইসলাম। ধন্যবাদ কনক ভাই। আসলে সময়ের প্রেক্ষাপটে জিনিসটাকে যদি আমরা এইভাবে বিচার করি যে 25শে ফেব্রুয়ারি একটা নিরবিচ্ছিন্ন ঘটনা, তো সে আলোকে এটাকে আলোচনা করলে বা বিচার করলে এটা কোনোভাবে পরিপূর্ণতা লাভ করবে না। তো এই ঘটনার আদ্যপান্ত সম্পর্কে আরো স্পষ্টীকরণ করতে হলে আমি মনে করি এই ঘটনা আরো অনেক পিছন দিকে যেতে হবে। সেই ক্ষেত্রে তখন বিভিন্ন সংস্থাগুলোর কার কি ভূমিকা ছিল, কারা আদৌ কতটুকু জানতো, কাদের কি দায়িত্ব ছিল, বা তাদের কি কতটুকু ব্যর্থতা ছিল, বা কি করতে পারতো, সেগুলো হয়তো আস্তে আস্তে বেরিয়ে আসবে। কারণ এটা আমার দৃষ্টিকোণ থেকে সত্যিকার অর্থে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে একটা রাষ্ট্রীয় পর্যায়ের সমস্ত মেশিনারিজকে ব্যবহার করে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের মাধ্যমে বা যে হত্যাকাণ্ডের সাথে একইভাবে দেশীয় কোনো রাজনৈতিক শক্তি যেভাবে জড়িত, সেইভাবে একটা বৈশক্তিও জড়িত। 2009 সালের এটার বহু আগে এই পরিকল্পনা, অর্থাৎ আপনারা যদি মনে করেন এটা 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটনা এবং 2009 সালে এটা পরিকল্পনা, ইট ইজ নট দ্যাট, ইট ওয়াজ অ্যাসেসড ওয়ে বিফোর এন্ড দে হ্যাড বিন প্লটিং। তো এটা প্লট করে আসলে কিন্তু এগুলো জিনিস তো অত ওইভাবে হয় না। এক্সিকিউশনটা একটা লাস্ট মোমেন্টে করে, তার একটা ন্যারেটিভ তৈরি করবে, করে নিয়ে সেটাকে মানুষের কাছে ওই স্টোরিটাকে রিপ্রেজেন্ট করবে, করে নিয়ে তারা করে। তো হারবার তো এর পরবর্তীতে যেটা হলো যে 2009 সালে তো নির্বাচন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ তখন তাৎক্ষণিকভাবে, আমি তখনও ডিজিএফআই তে কর্মরত, নির্বাচন হয়ে যাওয়ার পর তো তখন তারা শুরু হয়ে গেল ব্যাপক রকমের রদবদল। প্রথম দিকে যেটা শুরু হয়ে গেল যে তারেক সিদ্দিকী এটাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেন, পুরো সেনাবাহিনীটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেন। তো প্রাথমিক পর্যায়ে ব্যাপক রদবদল করে ফেললেন উনি এই সংস্থা থেকে। এখানে মানে সমস্ত অফিসারদের পূর্ণ যারা ছিল ধাপে ধাপে পর্যায়ক্রমে সিনিয়র থেকে শুধু আমাদের পর্যন্ত আসতে আসতে, আমি তখন মেজর, তো আমাদের পর্যন্ত আসতে আসতে তো সময় নিচ্ছে মাত্র। কিন্তু ভারতের বোধহয় আর তর্স হইল না আসলে। ওরা মানে যেটা চাচ্ছিল আমার মনে হয় যে শক্তিভাবে ওদের ভিতরে হয়তো এমনও কাজ করছিল যে কি জানি শেখ হাসিনা আবার শেষ পর্যন্ত ওই শেখ মুজিবুর রহমানের মতো বলে বসবে কিনা যে না তোমার সেনাবাহিনী ফিরে নিয়ে যাও। তো মানে এরকম আবার কোনো কিছু বিট্রে করে বসবে কিনা শেখ হাসিনা যে না 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 এগুলো করা ঠিক হবে না, তুমি আমার দেশে সেই ধরনের একটা মানে অপারেশন কন্ডাক্ট করবা আর আমার সেনাবাহিনী অফিসার মারা যাবে এবং আমি তাকে সামাল দিতে পারবো বলে আমার মনে হয় না। তো সেগুলোর আর ওরা ঝুঁকি নিতে চাইলো না, কারণ মানে শুরুতে যেটা বলে না যে মানে দ্রুততার সাথে এটা তখন মাথার মধ্যে চলে আসলো, নাহলে এত দ্রুত অল্প সময়ের মধ্যে। এবং যে কারণে কিন্তু এই ল্যাবস গুলো এবং যে কারণে কিন্তু আমরা আজকে এই জিনিসগুলো বুঝতে পারলাম, কারণ ইন্টেলিজেন্স পরিকল্পনাতে তাড়াহুড়া করলে কিছু কিছু ভুল ত্রুটি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদের কিছু তাড়াহুড়ার কারণে কিছু ভুল ত্রুটি স্বাক্ষর তারা রেখে যায়। তো সেগুলো সূত্র ধরে কিন্তু আমরা আজকে এই অবস্থাতে বা এগুলো পর্যালোচনা আনতে সক্ষম হয়েছে আসলে, আমি যেটা মনে করি। তো যাই হোক, তো 2025 সালের আগে মানে ফেব্রুয়ারির, তো তখন তো মাত্র সরকার নতুন ফর্ম করে অফিসাররা বিভিন্ন জায়গাতে অবস্থান নিচ্ছে, সিভিল প্রশাসন বলেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সব জায়গাতে তখন চেঞ্জ চলছে, প্রত্যেকে যার যার নিজস্ব নতুনদের, এটা আমাদের কালচার চলে আসছে, ঠিক আছে, তার কারণ নিশ্চয়তা দরকার আছে, ভালো কথা। কিন্তু এখন যে জিনিসটা হলো সেইটা একটা জিনিস, আর দলীয় আনুগত্যতা আরেকটা জিনিস। আপনি যখন রাষ্ট্র দায়িত্বে থাকবেন তখন কিন্তু দলীয় আনুগত্যতার কোনো অবকাশ নাই। আপনি মতাদর্শ যাই থাকুক না কেন, এটা মানুষের একটা অধিকার, নৈতিক অধিকার, সে যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস থাকতেই পারে, কারণ সে তো ভোট দেয়, এন্ড অফ দি দেশে ভোট দেয়, এই দেশের সিটিজেন। তো তাকে ভোট দিতে হলে তাকে বিচার বিবেচনা করে ভোট দিতে হবে, আমি কাকে ভোটটা দিব, তো কোন একটা আদর্শ তাকে বিশ্বাস করতেই হবে, সেটা অন্য জিনিস। আর আমি আমার কর্মক্ষেত্রে ব্যবহার করাটা অন্য জিনিস, কারণ এটা তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কাজ করে। তো হাইবার তো এখন তারা সেইভাবেই তাদের লোকগুলো, বাট তারা যেটা করে ফেললো তারা একটু এক্সট্রিম করে ফেললো। তো যাদের সম্পর্কে বিতর্কিত আছে বা যা কিছু আছে তাদেরকেও তারা বিভিন্ন জায়গাতে প্রদান করা শুরু করলো। তো এইটা করার কারণে মোটামুটি ভাবে একটা নেটওয়ার্ক তারা তৈরি করে ফেললো, যাতে করে খুব দ্রুত তার মাধ্যমে এটা নিতে পারে। ঠিক এই সময়টাতে এগুলো তথ্য তখন আমাদের কাছে ছিল না, এবং যেহেতু এটা বেসিক্যালি দেখে সিআইবি, তো এই বিডিআর কি ঘটনা ঘটছে বা না ঘটছে সেগুলো সেভাবে কিন্তু হয়নি। আর যেহেতু নির্বাচনে দেখেন, এই জন্য নির্বাচনের আগে
নির্বাচনের প্রতিনিধিরা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের সবার সাথে যোগাযোগ রক্ষা করে, কারণ এরা তো ভোট দেয়। তো সেই রকমই একটা কানেকশন থেকে কিন্তু আসলে এই যে জিনিসটা তৈরি হয়ে গেল, যে যেটার সাথে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম বা শেখ ফজলেনুর তাপস, এটার সাথে এই বিডিআর এর একটা গ্রুপ তারা যোগাযোগ রক্ষা করতো। ফাইন, ফার্স্ট ক্লাস। এখন ইন্টেলিজেন্স এজেন্সি যখন কাউকে দিয়ে কাজ করাবে, ওরা কিন্তু বুঝতে দেবে না যে আমি কাকে দিয়ে কি উদ্দেশ্যে কি ব্যবহার করাচ্ছি বা কোন দিকে কি যাবে, এত সহজে এটা বুঝতে দিবে না। তো এই পুরো বিডিআর এর ঘটনাটাকে আমি আসলে প্রাথমিকভাবে বলবো যে 3টা ধাপে আমি অ্যানালাইজ করে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো এখানে একটা বিষয় আসবে পুরোপুরি পরিকল্পনা, আরেকটা বিষয় আসবে ওটার এক্সিকিউশন বা বাস্তবায়ন, আরেকটা বিষয় আসবে আপনার পরবর্তীতে এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপা দেবার জন্য কি কি পদক্ষেপ বা অন্য খাতে প্রবাহিত করবার জন্য কি কি পদক্ষেপ, কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেই 3টা আঙ্গিকে। এবং যেহেতু সৌভাগ্য দুর্ভাগ্যক্রমে মানে এটা একটা কথা সত্যি বলি, আসলে আমি আজকে না নিজেকে এখন অনেকখানি খুব হালকা ফিল করছি ভাই। মানে এতদিন মনে আমার বুকের ভিতরে একটা জগদ্দল পাথর বসেছিল, যে এই যে কষ্টটা, মানে না বলার যে কষ্টটা। আর এটা তো শুধু ঘটনা, এরপরে তো আমার জীবনে আরো অনেক টর্চার গিয়েছে, তারা টর্চার করেছে 21 আগস্টের ঘটনা নিয়ে, তারা আমাকে বহু টর্চার করেছে, আমাকে গুম করে রেখেছিল কয়েকদিন। তো সেগুলো আসছি আমি পরে। তো যাই হোক, তো এখন এটা চলতে থাকলো। তো ডিজিএফআই অ্যাজ ইউজুয়াল কাজ শুরু হয়ে গেল, তখন নর্মাল অফিসার পোস্টিং আসছে যাচ্ছে। এর মধ্যে এখন 25 ফেব্রুয়ারি আগে আমাদের কোথায় মেজর সেরকম কোনো ইভেন্ট ছিল না। তো আমি এখন সরাসরি ওই দিনের সকালে ঘটনাতে চলে যাই। তো চলে গেলে তখন যেটা হবে, সকালবেলা আমাদের নর্মালি সিটিআইবিতে কাউন্টার ব্যুরোতে একটা ব্রিফিং হয়, মর্নিং ব্রিফিং বলি আমরা। তো মর্নিং ব্রিফিং এ সাধারণত আমাদের সব জিএসও যারা থাকে তারা থাকেন, তারা প্রত্যেকে যার যার ডেস্ক নিয়ে ব্রিফিং করেন, এবং ওখানে জিওনরা উপস্থিত থাকেন, ডাইরেক্টর উপস্থিত থাকেন। তো ওই 25 ফেব্রুয়ারির দিন একটা উল্লেখযোগ্য ঘটনা এখন, সেটা হচ্ছে যে 25 ফেব্রুয়ারির কয়েকদিন আগেই আমার জীবন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, আর্টিলারি কোর অফিসার। আমি আবার রিপিট করি নামটা, কর্নেল মোয়াজ্জেম, উনি আর্টিলারি কোর অফিসার। উনাকে বদলি করে দেওয়া হয়েছিল বিডিআরে। তো উনার বিডিআরে যোগদান করার কথা, উনি বিডিআরে যোগদান করার আগে অসুস্থ হয়ে পড়লেন, এবং অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি তখন সিএমএসে থাকলেন, ফলে উনি জয়েনিং টাইমে থাকলেন, এবং বিডিআর ওই 25 তারিখ 2009 আগে ওনার জয়েন করা সম্ভব হয়নি। তাহলে মানে 25 তারিখ 2009 তারিখে, 25 ফেব্রুয়ারি 2009 তারিখে কর্নেল মোয়াজ্জেম তখন উনার বাসস্থানে অবস্থান করছেন। রাইট, এখন তাহলে উনাকে রিপ্লেস করা হলো কাকে দিয়ে? উনার জায়গাতে আসলেন কর্নেল সালে, ইঞ্জিনিয়ারিং করে। এই যে এখন আমি বললাম কে এই কর্নেল সালে, এই কর্নেল সালে ছিলেন জিএসও 2 কর এজিস, মানে এজিস তখন অ্যাডজুটেন্ট জেনারেল কে ছিলেন? জনাব তারেক সিদ্দিকী। তাহলে তার কর অফিসার হচ্ছে খুব এক্সক্লুসিভলি পার্সোনাল অফিসার, যারা সমস্ত কিছু সমন্বয় করেন এবং অনেক ব্যক্তিগত তথ্যাদি, অত্যন্ত মানে বিশ্বস্ত এবং আস্থাভাজন একজন অফিসার। তাহলে এই জিএসও 2 কর্টকে কর্নেল সালেকে কোথায় দিলেন? সিটিআইবিতে দিলেন। কারণ সিটিআইবি অপারেশনালি যে কি ধরনের কর্মকাণ্ড করে বাই নাও তারেক সিদ্দিকী ইজ ফুললি অ্যাওয়্যার। তো তখন উনাকে এখানে বসানো হলো, এই কর্নেল সালেকে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি স্পষ্ট বর্ণনা করেছে কি হয়েছিল, কি ঘটেছিল সেদিন, কিভাবে মহা পরিকল্পনা করে এই পিলখানার মধ্যে এই হত্যাযজ্ঞ চালানো হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পিলখানার এই ঘটনাকে ফ্যাসিস্ট হাসিনার তরফ থেকে নাম দেওয়া হয়েছিল বিডিআর বিদ্রোহ। কিন্তু এটা কোনো বিডিআর বিদ্রোহ ছিল না, এটা ছিল পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। 2009 সালের 25 ফেব্রুয়ারির সেদিন সকাল 9টায় আমরা হারিয়েছি আমাদের জাতির সূর্য সন্তানদের। ভারতের পরিকল্পনায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করে শেখ হাসিনা, এবং পিলখানার মধ্যে এরকম নাটক রচয়িত করা হয় এবং এরকমভাবে হত্যাযজ্ঞ চালায় তারা। প্রদর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই বক্তব্য শোনার পরে স্পষ্ট হয়ে গেছে ভারতীয় পরিকল্পনায় শেখ হাসিনা এই হত্যাযজ্ঞ চালায়। পিলখানার মধ্যে আমাদের জাতির সূর্য সন্তানদের হত্যা করা হয়। দীর্ঘদিন সময় পার হলেও, ফ্যাসিস্ট হাসিনার পতন হওয়ার পরেও এখনো পর্যন্ত শেষ হয়নি এই বিচার প্রক্রিয়া। এখনো পর্যন্ত অসমাপ্তই রয়ে গেছে পিলখানার এই ট্র্যাজেডির ঘটনা। প্রদর্শক শ্রোতা মণ্ডলী, এখনো অনেক বিডিআর সদস্যরা গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী, তাদেরকে এখনো পর্যন্ত মুক্ত করা হয়নি। সাংবাদিক ইলিয়াস দীর্ঘদিন ধরে এই দাবি তুলে আসছে যে সমস্ত বিডিআর সদস্যরা আটক হয়ে এখনো কারাগারে বন্দী জীবনযাপন করছে, তাদেরকে অনতিবিলম্বে দ্রুত মুক্তি দেওয়া হোক।
আপনারা কি বলতে চান বেগম খালেদা জিয়ার এই বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।